হাই গাইজ অ্যান্ড আজকে আমাদের সাথে সুসম্মন দা আছে। এনার স্টোরিটার ব্যাপারে আমি কোনো ইন্টারভিউ করতে পারবো না, কেন যে স্টোরিটা নিজেই এত ইন্সপিরেশনাল। সো আজকে আমার শুধু একটাই রিকোয়েস্ট যে সুসম্মন দা নিজেই নিজের স্টোরিটা খুব ভালোভাবে নারেট করুন পুরো অডিয়েন্সটার জন্যে, যাতে সবাই অমনিভাবেই ইন্সপায়ার হয় যেমনি আমি হয়েছিলাম। সো ওভার টু ইউ দাদা। তুমি পুরোটাই নারেট করো নিজের ওয়ার্ডসে, অ্যান্ড আমিও একদম অডিয়েন্সের মতো শুনবো পুরো স্টোরিটা। থ্যাংক ইউ। নমস্কার। আমার নাম সুসম্মান। থ্যাংক ইউ শিবম আমাকে এই চান্সটা দেওয়ার জন্য এখানে যে আমার স্টোরিটা বলার ব্যাপারে। অ্যাকচুয়ালি স্টোরি নয়, এটা পুরোটাই তো আসলে বাস্তব। তো মানে এখানে এটাকে একটা স্টোরি ভাবে বলা ভুল হবে, এটা হচ্ছে একটা জীবনের একটা ঘটনা। তো এই ঘটনাটা শুরু হয়েছিল মূলত বলা যায় 2013 সালে, যখন আমি মাধ্যমিক পরীক্ষাটা দিই। এবার মাধ্যমিকের ঠিক পরপর একটা ট্রেন্ড তখন আমাদের সময় বেশ চালু হয়েছিল, মানে তার ওই 2 বছর কি 3 বছর আগে থেকে, যেটা এখন অব্দি চলছে। যে বেশিরভাগ সবাই হচ্ছে গিয়ে হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার, এবং মেনলি ইঞ্জিনিয়ারিং এর দিকে একটা হচ্ছে গিয়ে ভীষণ বড় একটা মানে কি ফ্লো। সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে, সবাই ইঞ্জিনিয়ারিং পড়বে, আর মানে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ সব তৈরি হয়ে যাচ্ছে, এরকম একটা বেশ ব্যাপার। তো এরকম একটা অদ্ভুত একটা সময়ে যখন মানে আশেপাশের লোকজন যখন ঠিক করে দিচ্ছে যে আমরা কি করব বা কি করা উচিত জীবনে, হ্যাঁ এই সব কিছুর মানে মূল্যায়নটা যখন পাড়া প্রতিবেশী করতে থাকে, তো তখন অবশ্যই জীবনে সমস্যা হবে। আর সেই সমস্যাটাই অ্যাকচুয়ালি আমার হয়েছিল। তো যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আমি দিই, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সরি যখন মাধ্যমিক পরীক্ষাটা আমি দিই 2013 সালে, বেশ ভালোভাবেই পাশ করেছিলাম। তো দেন যেহেতু ভালো নম্বর ছিল, তাই এটা ডিসাইডেড হয়ে গেল যে আমি ইঞ্জিনিয়ারিং এ যাব। হ্যাঁ, তো মানে আমার মতামত নয়, বাট ওই আর কি, সবাই ইঞ্জিনিয়ারিং পড়ছে, তুইও পড়বি, ভালো কথা। তো এবার আমি যে সবেমাত্র মাধ্যমিক দিয়েছি তখনই ফিউচার ডিসাইডেড হয়ে গেছে। হাতে এখন অব্দি 11 আর 12 দুটো ক্লাস। এই যে দুটো ক্লাস, এই দুটো কিন্তু খুবই মানে ভাইটাল। আমরা মাধ্যমিকে কিছুই পড়ি না সেই অর্থে, উচ্চ মাধ্যমিকে গিয়ে আমরা বুঝতে পারি আমরা কোথা থেকে কোথায় এসেছি। কিন্তু ওই যে 2 বছর, ওই 2 বছর আমাকে এই উচ্চ মাধ্যমিকও পড়তে হবে, তার পাশাপাশি আবার জয়েন্টও পড়তে হবে। এই সবগুলো চলতে থাকলো, এক এক করে করে চলতে থাকলো, এবং মানে সে এক মানে আর কি প্রেশার। একে মানে বোর্ডস এর জন্য প্রিপারেশন, সেটাই মানে মোটা মোটা বই, তার উপর আবার তার ডবল সাইজের বই হচ্ছে গিয়ে জয়েন্টের জন্য। মানে সব মিলিয়ে মিশিয়ে একটা খুব মানে অদ্ভুত একটা সময় কেটেছিল। এবং মানে এখন আমি এটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি না, সেই সময় আমাকে দেখানো হয়নি ওয়ার্ল্ডটা ঠিক কিরকম, আমার কাছে ঠিক কি কি অপশনস রয়েছে, বা আমাদের কাছে কি কি অপশনস রয়েছে, আমরা লাইফে কি কি করতে পারি। কত ভ্যারাইটিস রকমের জিনিস আছে যেগুলো আমরা মানে কিন্তু করতে পারি, এবং মানুষ কিন্তু করছে। কিন্তু আমাদেরকে ওই একটা মানে স্কেপটিক্যাল দিক থেকে আমাদের জাস্ট দেখানো হয় যে দেখো এটাই সবাই করছে, তো তুমিও এটাই করবে। অ্যান্ড এইটার শিকার কিন্তু অনেকে হয়। মানে ইনফ্যাক্ট আমি যে বছর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি ছেড়েছিলাম, সে বছর কিন্তু ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সংখ্যা প্রায় হাফ হয়ে গিয়েছিল। যাই হোক, তো সেসব কথাতে পরে আসবো। তো এবারে উচ্চ মাধ্যমিক, সেই সময়টাতে 11 আর 12 একদম মানে পুরো ঠেসে চলছে আমাদের মানে পড়াশোনা। তো একটা মানে কি বিখ্যাত কোচিং ইনস্টিটিউট, যারা হচ্ছে গিয়ে জয়েন্ট এন্ট্রান্সের জন্য যারা মানে ট্রেনিং দেয়, ট্রেনিং অ্যাকচুয়ালি এডুকেশন নয়, ট্রেনিং, তো যারা দেয়, তো সেরকম একটা জায়গাতে আমাকে ভর্তি করে দেওয়া হলো ক্লাস 12-এ। 11টা তাই তুলনামূলক একটু হলেও ভালো কেটেছিল। স্কুল, ল্যাব, তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে একটু বিকাল হলে একটু হলেও আড্ডা মারার একটা সুযোগ থাকতো। 12 উঠে সেসব পুরোপুরিভাবে বন্ধ। তখন আমি সকালবেলাতে বেরোতাম ওই এটা আমি প্রতি শনিবার আর রবিবারের কথা আমি বলছি। সকালবেলাতে আমি 7টার সময় বাড়ি থেকে বেরোচ্ছি, দেন সেই ইনস্টিটিউটে গিয়ে সারাদিন ধরে ক্লাস টাস করে, তারপরে সেখান থেকে গিয়ে আবার একজন স্যারের কাছে জয়েন্টের মানে পড়াশোনা করে, অবশেষে আমি যখন মানে বাড়িতে ফিরছি তখন রাত হয়তো 11টা। এটা শনিবার আর রবিবারের গল্প। আর বাকি প্রত্যেকটা দিন মানে টিউশন রয়েছে, দেন সেই মানে টিউশনের সঙ্গে সেটা শেষে আবার জয়েন্টের পড়া। আমি কিন্তু বলছি না যে এগুলো খারাপ, বা আমি কিন্তু মানে কি বলছি না যে না, কেউ এগুলোকে করবে না। বাট কে করবে আর কে করবে না, সেটা অন্ততপক্ষে তাদেরকে ডিসাইড করতে দেওয়া উচিত। যে সুযোগটা আমিই পাইনি, এবং আমার মতো আর অনেকে পায় না,
সো যাই হোক, এরকম ভাবে গেল। দেন ভালো লাগতো না আমার এগুলো পড়তে। আর টু বি অনেস্ট, আমার মানে পড়তে ভালো লাগতো হচ্ছে বাংলা। আমার ইচ্ছা ছিল বাংলা নিয়ে পড়ার, না হয় পরে কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়ার, না হয় পরে ফিলোসফি। আবার অন্যদিকে দেখতে গেলে আর্কিওলজি নিয়ে আমার পড়ার ইচ্ছা ছিল। তারপরে সাইকোলজি অ্যান্ড ইভেন জুলজি, যেটা নিয়ে আমি তারপরে পড়াশোনা শুরু করেছিলাম। যাই হোক, তো বাট এইগুলোর মানে দেখানোই হয়নি সেভাবে যে এগুলো কোনো জিনিস হতে পারে। সো যা হয়, আহ, মানে জয়েন্টের জন্য প্রিপারেশন চলছে একদম পুরো ফুল দমে। আমি পড়ছি, গাধার মতন পড়ে যাচ্ছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার ঠিক 2 মাস আগে, 2 কি 2.5 মাস আগে, তো হঠাৎ একদিন দুপুরে ঘুমিয়েছি। আমি সচরাচর দুপুরে ঘুমাই না, তো সেদিন আমি ঘুমিয়েছিলাম। তারপর আমার যখন ঘুম ভাঙলো, দেখি আমি হসপিটালে। আমার হাতে হচ্ছে কি চ্যানেল ট্যানেল করা রয়েছে, ঠিক আছে। সে এক অদ্ভুত ব্যাপার, আমি অবাক যে কি ব্যাপার, আমি তো বাড়িতে ঘুমিয়েছিলাম, আমি হসপিটালে আসলাম কি করে। তো পাশে যারা দাঁড়িয়ে ছিল, মা দাঁড়িয়ে ছিল, আরো অনেকে দাঁড়িয়ে ছিল। তো তাদের কাছ থেকে জানতে পারলাম যে আমার নাকি একটা নিউরোলজিক্যাল একটা অ্যাটাক হচ্ছে, যেটাকে আমরা এপিলেপসি বলে থাকি, বা যেটাকে আরো মানে গোদা বাংলায় বলতে গেলে করে মৃগী বলা হয়। এবার এই যে রোগটা, এটা কিন্তু আমার জন্ম থেকে ছিল না। এটা আমার মানে এটা আমার আমি তোমাকে যেটা ওই আগের দিন বলছিলাম না, যে এক ধরনের কৃমি। সেই কৃমিটা হচ্ছে গিয়ে মানে আমাদের মানে শিরদাঁড়া দিয়ে আমাদের ব্রেনে গিয়ে মাঝে মানে খুব রেয়ার কেসে অ্যাটাক করে। আমার ক্ষেত্রে সেটা হয়। এবং হয়ে সেই অ্যাটাকটা করার জন্য, সেটা ইনফ্যাক্ট ওই দিনকে সেটা ফার্স্ট অ্যাটাক করেছিল, 2015 সাল। তো এবার তখন আমাকে হসপিটালাইজড করা হলো। এবার এখনো আমি সেই রোগ মানে সেই কন্ডিশনটার জন্য আমি এখনো ওষুধ খাই, আমার এখনো কিন্তু ট্রিটমেন্টটা চলছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তারপর আসছে জয়েন্ট এন্ট্রান্স। এই একটা ভাইটাল সময়, তার আগে 2.5 মাস বা 2 মাস, এটা একটা ভাইটাল সময়। আমরা প্রত্যেকে জানি যে আমরা যখন একটা পরীক্ষা দেবো তার 1 মাস আগে আমাদের কি অবস্থা থাকে, একদম রিভিশনের পুরো টপ লেভেলে। এমন সময় এইসব একটা হলো। ওখানে আমার অন্তত পক্ষে 1 মাস নষ্ট হলো, এবং নষ্ট হয়ে গিয়ে অবশেষে গেল একদম। আমার উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন পুরো শেষ। তারপর আমার মানে জয়েন্টের প্রিপারেশন পুরো শেষ। আর প্রিপারেশন মানে ঠিক বলতে চাই না, তার কারণ আমার নিজের ইচ্ছা যেহেতু ছিল না, সত্যি কথা বলতে গেলে আমার কিছু মাথাতেও ঢোকে না। সো আমাকে যদি এখন কেউ বলে যে ভাই 11-12 এর অঙ্কটা বুঝিয়ে দে, আমি বলবো যে আমাকে ক্ষমা কর ভাই, আমার পক্ষে সম্ভব না। সো এবারে এইটা একটা অ্যাটাক আমার উপর হলো। দেন এই অ্যাটাকটার জন্য আমি অনেকটা দুর্বল হয়ে গেছিলাম, কিছুটা মেন্টালি বলা যেতে পারে, যে এইরকমটাই হতে হলো এইরকম একটা সময়। তো এরপর জয়েন্ট দিলাম, জয়েন্টে পাইনি। একদম অতীব জঘন্য র্যাঙ্ক হয়েছিল, কত 47,000 বা সামথিং কিছু একটা, মানে একেবারে মানে এখন বলছি, যারা যারা দেখবে তারা লিটারালি তারা হয়তো হাসবে যে 47,000 র্যাঙ্ক জয়েন্টে, মানে এটা কোনো র্যাঙ্কের পর্যায়ে পড়ে না। বাট তাও যেহেতু ইঞ্জিনিয়ারিং মানে পড়াতেই হবে, ইঞ্জিনিয়ার বানাতেই হবে, এইরকম একটা জায়গা থেকে কিন্তু আমাকে নিয়ে তখন মানে ছোটাছুটি পড়ে গেল যে কোন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করা যায়। মানে লিটারালি কলকাতা শহর এবং তার আশেপাশে যতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার প্রত্যেকটাতে গিয়ে গিয়ে কিন্তু মানে খোঁজ করা হয়েছিল সেদিন, যে অ্যাডমিশন চলছে কিনা। এবং মানে অদ্ভুতভাবে প্রত্যেকটাতে অ্যাডমিশন চলছিল। এবার নিয়ম মতো যে জয়েন্টে পরীক্ষা দিয়ে র্যাঙ্ক করে তাদের ভর্তি হবার কথা, বাট প্রত্যেকটা কলেজ তারা অ্যাডমিশন ওপেন বলে খুলে রেখে দিয়ে বসে আছে, সব সব ছাতা খাতা খুলে। তো যাই হোক, সুতরাং মানে বোঝা গেল যে জয়েন্ট পরীক্ষা না দিলে পরেও অ্যাডমিশন মানে যে ইঞ্জিনিয়ারিংটা করা যাবে, একটা সুযোগ। তো চলো ভর্তি করে দেওয়া যাক। তো সল্টলেকের একটা একটা বিখ্যাত কলেজ, সেটা আরেকটা কলেজ খুলছিল তাদের, সেটা হচ্ছে রাজারহাট নিউ টাউনে। তো সেখানকার ফার্স্ট ব্যাচ ছিলাম আমরা, ভর্তি হলাম। এবার একেই আমার মানে কোনোদিনও ইচ্ছা ছিল না ইঞ্জিনিয়ারিং পড়ার। একরকম ভাবে মানে প্রায় মানে কি বাড়ির চাপে, ফ্যামিলির চাপে বলতে মানে বলা যায়, মানে ভর্তি হওয়া। এবার তারপর হচ্ছে গিয়ে মানে ইনফ্যাক্ট আমি আমি না মানে আমি যখন মানে এটা বারবার করে মানে বলতাম যে আমার ইঞ্জিনিয়ারিংটা পড়তে ভালো লাগছে না, বা আমি না এটাকে পড়বো না, আমার ইচ্ছা নেই। সো তখন আমাকে এটাই মানে বলা হয়েছিল বারবার করে যে আহ, যে যদি তুই এটাকে না পড়িস দিন মানে তোর কোনো ফিউচার নেই, তোর দ্বারা পড়াশোনা হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবি না, এই না সেই না। অ্যান্ড হচ্ছে গিয়ে প্রতিদিন সন্ধেবেলাতে যখন ওই
মানে বাড়ির লোকজন যখন ফ্যামিলি সবাই একসঙ্গে গ্যাদার্ড হয়, একটু চাটা খায়, সেই সময়তে নিয়ম করে রোজ একটাই কথা আলোচনা করা হতো যে কার ছেলে আইআইটিতে পড়ছে, কার ছেলে মানে কি হ্যালে চাকরি করছে, হিন্দুস্তান এরোনটিক্যালস। তারপরে কার ছেলে হচ্ছে কি এনআইটিতে পড়ে, কে কোথায় কি সেটেল ফেটেল, এই সব নিয়ে এটা মানে সবসময় চলছে বাড়ির মধ্যে একটা পরিবেশ এরকম। মানে অন্য কোনো অপশন দেওয়াই হচ্ছে না ওটা ছাড়া। তো এই রকম একটা জায়গা থেকে আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকলাম, আমি প্রথমে ভাবলাম কি যাক বাবা ভালো হলো, একটা দিকে তো অন্তত বাঁচোয়া, ঠিক আছে। কিন্তু দুদিন বাদে আমি রিয়েলিটিটা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি নয়, আমার আমার পক্ষে এটা সম্ভব নয় করা। ফার্স্ট অফ অল, ইঞ্জিনিয়ারিং কলেজে প্রত্যেকটা ছেলে মেয়ে, আমি যখন ঢুকলাম, আমি বলছি না যে তারা খারাপ, বাট আমি এটা বলছি যে তাদের মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি ম্যাচ করতো না। ওখানে প্রত্যেকে একটা অদ্ভুত রকমের মানে কি মানে প্রফেশনালিজম নিয়ে চলতো। একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভাই প্রত্যেকে তারা 11-12 পাস করে ঢুকেছে। সো মানে এজটা তাদের তো মানে প্রায় মোটামুটি এক। তো এই একটা ওরকম একটা বয়সে একটা অদ্ভুত রকমের মানে প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে চলা, এটা আমার মনে হয় না উচিত। কিন্তু যাই হোক, তারা চলতো। তো মানে প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা নয়, গ্রুপ ছাড়া মানে একটা প্রয়োজন ছাড়া কোনো মানে কোনো গ্রুপ তৈরি করা না। হ্যাঁ, এমনটা নয় যে অনেক যেখানে বন্ধু মানে কেউ হতো না কেউ কারোর, এমনটা নয়। বাট মোস্ট অফ দ্য কেসেস এরকম হতো, আমি দেখতাম, এবং এগুলো আমার ভালো লাগতো না দেখে। আমি এরকম পরিবেশগুলোকে মানে মানতে চাইনি, আমি এগুলোকে মানে মেনে নিতে পারিনি। তো ফলে একের পর এক সেমিস্টার চলে যায় এবং আমার রেজাল্ট একে মানে খারাপ হতে থাকে। সবার শুরুতে আমার কত সামথিং 5 পয়েন্ট কিছু একটা হয়েছিল, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে একদম মানে আমি যখন ছাড়ি ইউনিভার্সিটি, তখন আমার আহ, ওটা কমে 4 পয়েন্ট সামথিং, ওই যে সিজিপিএ নাকি একটা বলে। সো এবার আমি সেই মুহূর্তে ওই যে 2 বছর এবারে কেস হচ্ছে না, আমি তো অনেক ডিটেলে বলিনি। আমি 2 বছর ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম। 2015 সালে উচ্চ মাধ্যমিক, তারপর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া, 2017 সালে আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিই। তো এই যে 2 বছর, এই 2 বছর আমি মেন্টালি পুরো একদম ব্রোকেন, একদম মানে আমার সেলফ কনফিডেন্স পুরো শেষ। ইনফ্যাক্ট আমি যেটা তোমাকে আগের দিন বলছিলাম না, যে আমি বাস স্ট্যান্ডে বসে আছি, আমার সামনে দিয়ে একের পর এক বাস চলে যাচ্ছে, আমাকে বাসে উঠে বাড়িতে যেতে হবে, কলেজ শেষ হয়েছে। আমি বাসে উঠতে ভয় পাচ্ছি যে আমি বাসে উঠতে পারবো তো, যদি না পারি। এই একটা অদ্ভুত যে চিন্তা, এটা এটা কোনো সাধারণ মানুষের মনে কিন্তু হয় না, ঠিক আছে, যে সামনে দিয়ে বাসটা তো উঠতে পারবো না কেন। তো আমার মনে সেই চিন্তাটা হচ্ছে, এবং আমার সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা এতটাই শেষ হয়ে গিয়েছে যে আমি জাস্ট উঠে গিয়ে বাসে উঠতে পারছি না, মানে সিট থেকে উঠে বাসে উঠতে পারছি না। এইরকম কন্ডিশনে হয়ে গেছে, মানে চলে গেছিলাম আমি। এরকম অবস্থায় আমার অনেক বন্ধু বান্ধব তারা গেছিল, এবং তারা তখন বিভিন্ন রকম নেশার সাহায্য নেয়। তো থ্যাংক গড যে আমি সেটা করিনি, আমি কোনো নেশা ফেশার সাহায্য নিইনি। বরঞ্চ যখন বলতে মানে বলা যায় যে আমি মানে শ্যাটার্ড হয়ে গেছি, একদম পুরো শেষ 2 বছর, একদম পুরো মানে পুরো গ্রাউন্ডেড, পুরো শেষ। ওই যেভাবে হচ্ছে গিয়ে ব্যাং কাটা হয় না, ব্যাঙের ওই যে আর ওই যে হাত পা গুলো পিন দিয়ে হচ্ছে গিয়ে মানে ওয়্যাক্স ট্রের ওপরে আটকে দেওয়া হয়, হ্যাঁ, আমার একদম অবস্থা পুরো সেরকম। এবার আমাকে কাটা হচ্ছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি একটা গ্রাউন্ড রিয়েলিটি আমি বুঝতে পারলাম যে নিজে থেকে মুভ না করলে কোনোদিনও কিছু হবে না। এখন আজকালকার দিনে আমি না অনেককে দেখি যে তারা বলে যে না ভাই এটা না হবে না, এটা না পারবো না। এইটা যারা বলে, এটা বলাটা খুব ভুল। তার কারণ এটা যারা বলছে তারা বাস্তবটাকে কোনোদিনও দেখেনি। তাই তারা বলছে আমি পারবো না, আমি এইটা আমার দ্বারা সম্ভব না, হ্যান না তেন না। তারা বাস্তবটাকে তারা মানে কখনো দেখেনি যে কিভাবে একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। তোমাকে একটা একটা রিসেন্ট উদাহরণ দিই। আমার এক বান্ধবী, তার বাবা ইদানিং অসুস্থ হয়েছিলেন, কোভিড আক্রান্ত হয়েছিলেন। তো আমি একটা ছেলে যে কিনা বাড়িতে বসে থাকি, আমার কোনো কাজ বাজ নেই টু বি অনেস্ট এই মুহূর্তে। তো এবারে কিছু একটা তো আমাকে করতে হবে। একজন মানুষ তিনি অসুস্থ, তো আমি কি করব? তো কিছু না কিছু ভাবে একে তাকে ফোন করে বেলেঘাটা আইডিতে, যেখানে সিট মানে কোনো বেড পাওয়া যাচ্ছিল না, আর আইসিইউতে তো পাওয়াই যাচ্ছিল না, সেখানে কোনো রকম ভাবে একে তাকে ফোন টোন করে আলটিমেটলি তার বাবাকে ওখানে ভর্তি করানোর একটা ব্যবস্থা আমরা অনেকে মিলে করলাম। অ্যান্ড যখন তার বাবা আইসিইউতে ঢুকলো, তারপর তার বাবাকে রেখে যখন বেরোলো, তখন বলছে
যে ভাই আমরা এটা কি করলাম। টু বি অনেস্ট আমরা তখন রিয়েলাইজ করছি যে আমরা যে যে মানুষদের সাহায্য নিয়েছি, মানে আমি তাদের নাম বলতে চাই না, বাট তারা সব সেই সেই রকমের মানুষ, তারা সব সেই সেই মানে লেভেলের মানুষ। আমরা তাদের সাহায্য নিয়েছি বা তাদের সোর্স আমরা ইউজ করেছি কোথায় বসে, জাস্ট জাস্ট ঘরে বসে। এই যে গ্রাউন্ড রিয়েলিটিটা, এটা একটা বাস্তব, কিন্তু এটা একটা অত্যন্ত হার্ডকোর রিয়েলিটি, যেটা আমাদের ইয়াং জেনারেশনে ম্যাক্সিমাম কেউ জানে না। কেন জানে না? কারণ তারা কেউ সেরকম ফাঁপড়ে পড়েনি। আমি পড়েছিলাম, এবং থ্যাংক গড যে আমি পড়েছিলাম। আর পড়েছিলাম বলেই সেই কারেজটা আমার মধ্যে তৈরি হয়েছে যে সামনে যা আসুক দেখে নেবো ভাই। অনেক দেখেছি লাইফ। এই যে কারেজটা, এই যে দমটা, সেটা তৈরি হয়েছে ওই কারণের জন্য। কারণ ওই 2 বছরে হচ্ছে আমার একদম মানে পুরো সাইকোলজিক্যালি পুরো ব্রোকেন ছিলাম। আমি একটা ফ্যাক্ট বলতে চাই, সেটা হচ্ছে যে যখন ইউএস আর্মিতে ভর্তি করা হয় না, মানে যখন নেওয়া হয় সব মানে নতুন রিক্রুটসদেরকে, তখন তাদেরকে একটা জায়গাতে যেখানে ট্রেনিং দেওয়া হয়, আমাদের এখানে বিভিন্ন রকম ট্রেনিং সেন্টার বলা হয়, ওদের ওখানে বলা হয় বুট ক্যাম্প। ওই বুট ক্যাম্পে গিয়ে কি করা হয় এটা শুনলে পরে অনেকে অবাক হয়ে যাবে। ওখানে গিয়ে তাদের তেড়ে গালাগাল দেওয়া হয়, এক একজনকে ধরে ধরে তেড়ে গালাগাল দেওয়া হয়। এবং মানে প্রায় সারাদিন ধরে তাদেরকে গালাগাল দেওয়া হয়, তাদেরকে এটা বোঝানো হয় যে তাদের দ্বারা কিছু হবে না, কিচ্ছু তারা করতে পারবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা থরথর থরথর করে শুধু কাঁপে, কোনো মারা হয়নি, কিচ্ছু করা হয়নি, সব তারা কাঁপতে থাকে। তো একজন আর্মি জেনারেলকে, ইউএস আর্মি জেনারেলকে, তাকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে এরকমটা আপনারা কেন করেন। তখন সেই লোকটা একটা অদ্ভুত কথা বলেছিল। সে লোকটা বলেছিল যে এই রকমটা করে ওই যে নতুন রিক্রুটসরা, তাদের যে তারা নিজেদের সম্বন্ধে তাদের যে সেলফ কনসেপ্ট আছে না, সেটাকে আমরা ভেঙে দিই। ভেঙে দিয়ে এবার তাদেরকে এটা আমরা রিয়েলাইজ করাই যে তাদের দ্বারা কি কি পসিবল। অর্থাৎ তাদের এতদিন, তারা নিজেদেরকে এতদিন ধরে যেটা ভেবেছে পাড়ার ছেলে, আড্ডা মারে, ইত্যাদি ইত্যাদি, যা যে যা কিছু ভাবে, সেই কনসেপ্টটাকে পুরোপুরি নষ্ট করে তখন আমরা জিরো থেকে তৈরি করি যাতে সে একজন যোদ্ধা হতে পারে। আমি সত্যি কথা বলছি, আমার লাইফে হয়তো কিছুটা হলে এই জিনিসটা হয়েছিল। বাড়ির ভালো ছেলে ছিলাম, সেখান থেকে সবার কথা মতন নিজের ইচ্ছা অনিচ্ছা বিসর্জন দিয়ে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলাম, আর সেখানে গিয়ে 2 বছর ধরে ধাক্কা খেতে 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 একদম পুরো শ্যাটার। আর তারপর আমি যখন এটা রিয়েলাইজ করলাম যে এইখানে আর বেশি দিন আমার পক্ষে থাকা সম্ভব না, তাহলে পরে হয়তো আমি কোনোটা পাগলা গারদে চলে যাব, আমার যা কন্ডিশন। এই একটা রিয়েলাইজেশন আমার মধ্যে এসেছিল। এবং তার কয়েকদিন বাদে নিজে আমি ফার্স্ট একটা চিঠি লিখে আমি ইউনিভার্সিটিটাকে ছেড়ে দিই। আমার লাইফের ফার্স্ট বোল্ড ডিসিশন। অর্থাৎ ওই মোমেন্টে গিয়ে আমার সেলফ কনসেপ্ট যে আমি একটা ভালো ছেলে, আমাকে সবার কথা শুনে চলতে হবে, এই কনসেপ্টটা সেই সময় গিয়ে ভেঙে গেল। এবং এবং আমার সেলফ কনসেপ্টটা যে ভেঙে গেল, তখন আমি এবার নিজেকে নতুনভাবে চিনতে শুরু করলাম যে আমার দ্বারা সবই সম্ভব। এখন আমি সবই চাইলে পরে করতে পারি। তার ফার্স্ট মানে স্টেপ হচ্ছে আমি আগে একটা চিঠি লিখলাম, লিখে আমি বললাম আমি ইউনিভার্সিটিটা ছাড়বো, আমার পক্ষে আর সম্ভব নয়। ইউনিভার্সিটিটাকে আমি যখন ছাড়লাম, তো ছেড়ে আমি যখন বাড়িতে আসলাম, যখন জানালাম যে আমি ইউনিভার্সিটি ছেড়ে দিচ্ছি, তখন বাড়িতে একটা তুমুল ঝামেলা। এবার সেই মানে কি তুমুল ঝামেলার মধ্যে আমার বাবা তখন আমাকে জানিয়ে দিল যে তার পক্ষে আমাকে আর কোনো টাকা পয়সা কিছু দেওয়া সম্ভব না। এবার আমাকে বলে দিল যে এবার তুমি করে খাও, আমি আর কিছু দিতে খেতে পারবো না। এখন অবশ্য দেয়, কিন্তু তখন ওই ইনিশিয়াল ফেজে আমার টাকা পয়সা সবকিছু বন্ধ হয়ে গেল। এবার আমার কাছে টাকা পয়সা নেই সেরকম, জাস্ট ওই সেভিংস কত টাকা ছিল, ও হয়তো 15-16 হাজার টাকা মতো ছিল সেভিংসে, শুধু আমার অ্যাকাউন্টে জাস্ট কটা ছিল কিছু টাকা, আমার নিজের জমানো। তো এবার ইউনিভার্সিটি তো ছেড়ে দিলাম, তো এবারে কি করব। অন্যদিকে আমার মানে বিভিন্ন ফ্যামিলি মেম্বার্স তারা বিভিন্ন রকম ভাবে বলছে যে ও এটা কি করলো, ও এটা ভীষণ খারাপ করলো, এবং এখন অব্দি হাতে হাতে সময় আছে, গিয়ে ওদেরকে সরি টরি বলুক, তাহলে পরে হয়তো ওরা মানে কি মেনে নেবে, ওরা হয়তো আবার হয়তো অ্যালাউ করবে ইউনিভার্সিটিতে। বাট এইটা আমি কেন করবো? মানে আমি এত কষ্ট করে আমি যখন এই কারেজটাকে পেয়েছি, আমি সেটাকে আবার মানে কি লুজ করবো, আমি গিয়ে ওদের হাতে পায়ে ধরবো, এটা আমার পক্ষে পসিবল নয়। তো এবার আমি তখন ঠিক করলাম যে এবার আমাকে আমার লাইফ নিজে তৈরি করতে হবে। এই যে ডিসিশনটা আমি যে নিলাম যে আমাকে আমার লাইফটা নিজে তৈরি করতে হবে, এটা আমি সিরিয়াসলি নিয়েছিলাম। এবং সিরিয়াসলি নিয়েছিলাম বলে আমি আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছি। এবার সেটা কোন জায়গাতে সেটা হয়তো এখন অবধি কেউ জানে না, আমি সেটা বলবো। তো আমি এই যে ডিসিশনটা আমি যখন নিলাম, তো তখন আমাকে কি করতে হলো, না তুমি যখন কোনো ডিসিশন কে নিয়ে ফেলবে না নিজের মধ্যে, তুমি যদি সত্যিকারে সেভাবে নাও,
তো তুমি অটোমেটিক্যালি তার জন্য যা যা কিছু করণীয় তুমি সেদিকে মুভ করতে শুরু করে দেবে অটোমেটিক্যালি। এটা হবে তোমার মধ্যে, এটা ভেতর থেকে আসবে এবং তুমি বুঝতেও পারবে না তুমি কখন এই কাজগুলোকে করে ফেলেছো। দেন এবার আমার শুরু হলো যে একটা কলেজে ভর্তি হতে হতে তো হবে। তো কি নিয়ে ভর্তি হব? ইচ্ছা ছিল যে সাইকোলজি। ভাবলাম যে সাইকোলজিটা নিয়ে নিয়ে ট্রাই করি, জুলজি নিয়ে ট্রাই করি। তো বিভিন্ন রকম কলেজে দেখলাম, কোথাও হচ্ছে কি ইউনিয়ন থেকে টাকা পয়সা চাইছে, কোথাও ভর্তির ডেট পেরিয়ে গেছে, কোথাও হয়তো জাস্ট একটা সিট কম বলে আমার হলো না, এরকম জিনিসটা হলো। এবং এইভাবে প্রায় মানে আর কি 1 মাস আমি বলবো এভাবে আমার নষ্ট হলো, মানে রেজাল্ট জিরো। আমি তখন বেশ কিছুটা ভেঙে পড়লাম যে একটা সাহস করে একটা ডিসিশন নিলাম এরকম, বাট এটা আলটিমেটলি মানে মানে কোনো ফ্রুটফুল হলো না। আমি এখন কি করবো? এমন সময় একটা অদ্ভুত মানে একটা অদ্ভুত ভাবে মানে কাকতালীয় ভাবে বলা যেতে পারে, আমার একটা বন্ধুর সাথে আমার দেখা হলো। তো মানে ঠিক বন্ধুও নয়, টু বি অনেস্ট, আমার পরিচিত। তার সাথে একদিন দেখা হলো এবং তাকে আমি বললাম যে ভাই এই ব্যাপার, লাইফে আর কিছু হচ্ছে না, কিছু ঠিক মতো হচ্ছে না। ও তখন আমাকে বললো যে তুই ইগনুতে ট্রাই কর। ইগনু মানে হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তো আমি জানতামই না যে ইগনু কি জিনিস, খায় না মাথায় দেয়। আমার এটা কোনো আইডিয়া ছিল না। বিকজ ওই যে আমি বললাম না যে আমাকে কিছু দেখানো হয়নি, আমাকে ওয়ার্ল্ডটা দেখানো হয়নি। এবার আমি মানে কিছু বুঝতে পারলাম, আমি কিছু বুঝতে পারিনি। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ভাই ইগনুটা কি? তখন আমাকে ডিটেলে বললো যে ডিস্টেন্স এডুকেশন, এরকম এরকম ভাবে হয়, তোকে সে রোজ কলেজে যেতে হবে না, ল্যাবের সময়তে যাবি আর শনি রবিবার দিন করে করে ক্লাস হবে, যে সুবিধা মতন ক্লাস করবি, এভরিথিং আমাকে বললো। আমি দেখলাম যে ঠিক আছে, ওটা একটা ভালো অপশন। ভর্তি হয়ে গেলাম ইগনুতে। এবার এই যে ইগনুতে যে ভর্তি হলাম, এটা আমার লাইফের একটা মানে টার্নিং পয়েন্ট। কারণ সবাই হয়তো এই ইগনু শুনে ভাবছে যে ডিস্টেন্স এডুকেশন, এটা টার্নিং পয়েন্ট কি করে হয়, এটা হবে কি করে, এটা একটা ডিস্টেন্স এডুকেশনকে আমাদের দেশের বেশিরভাগ লোকে পাত্তা দেয় না। বাট এই ইগনুতে ঢুকে আমরা এই যে ডিস্টেন্স এডুকেশন, শুধুমাত্র ইগনু নয়, যে কোনো ডিস্টেন্স এডুকেশনের একটা বিশেষত্ব হচ্ছে সমাজের বিভিন্ন টাইপের মানুষজন, বিভিন্ন বয়সের মানুষজন, বিভিন্ন পেশার মানুষজন সেখানে পড়তে আসে। আর যার ফলে এইসব কলেজে কেউ যদি ভর্তি হয়, তাহলে পরে কিন্তু তার সোসাইটি সম্পর্কে একটা ছোট আইডিয়া তার কিন্তু চলে আসে, একটা ব্রিফ আইডিয়া, একটা সংক্ষিপ্ত ধারণা তার মধ্যে কিন্তু চলে আসে যে একটা সোসাইটিতে এই এই টাইপের লোকজন থাকতে পারে, তাদের এই এই টাইপের ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, যেটা কিনা আমাদের রিয়েল লাইফকে কিন্তু মানে আমাদের রিয়েল লাইফে অনেক সাহায্য করবে এই এই বিষয়টা। তো মানে সত্যি কথা বলতে গেলে আমি লাকি ছিলাম। আমি ইগনুতে গেলাম, 2 দিন ক্লাস করলাম, 3 দিন ক্লাস করলাম, করতে করতে অবশেষে আমাদের কদিন বাদে একটা গ্রুপ তৈরি হলো, 20-22 জনের একটা গ্রুপ। আর সেই 20-22 জনের মধ্যে প্রায় বেশিরভাগই তারা মানে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট তারা মানে ব্যাকগ্রাউন্ড থেকে আসে। কেউ হচ্ছে গিয়ে মানে কি একজন আছে, সে হচ্ছে গিয়ে প্রফেশনাল হেয়ার ড্রেসার, একজন আছে সে হচ্ছে গিয়ে প্যারামেডিক্যাল করছিল, 2-3 জন ছিল যারা প্যারামেডিক্যাল, কেউ আবার বিজনেস করে, কেউ আবার ইউটিউবার। এরকম ভাবে অনেক টাইপের ডিফারেন্ট মানে মানে মানুষজনের সাথে আমার আলাপ হলো এবং আমাদের একটা গ্রুপ হলো। এই গ্রুপটা আমাকে ওই যে যেটা বললাম যে মানে সোসাইটিতে প্রায় প্রত্যেকটা মানুষকে আমাদেরকে চিনতে সাহায্য করছে, এটা তো হলো। আর খুব ভালো, আর এরা খুব ভালো বন্ধু হলো আমার। এবার এদের সাথে আমার লাইফের একটা মানে পার্ট আমার চালু হলো। এবার এদের সাথে আমাকে 3 বছর যেতে হবে। মানে ইগনুতে আমরা যখন, আমরা তো খুব কম যেতাম, মানে আমাদের তো যেতে হতো না সেভাবে, তো আমরা যতটুকু যেতাম আমরা খুব এনজয় করতাম জিনিসটাকে। তো এভাবে খুব ভালো মানে খুব ভালো যাচ্ছিল। দেন আমার একজন মানে স্যারের সাথে মানে আমার একজন স্যারের সাথে পরিচয় হলো, মানে পরিচয় ইন দ্য সেন্স মানে কোচিং তো পড়তে হবে। আমি ওখানে বিএসসি জুলজি নিয়েছিলাম। জুলজি আমার তো কোচিং এর তো প্রয়োজন আছে, সেটা ছাড়া কি করে হবে। তো ভর্তি হলাম এবং সেই স্যার, উনি হচ্ছেন মানে আমার জীবনে মানে কি বলবো গুরুদেব। উনি আমাকে গাইড করলেন, উনি আমাকে বললেন যে দেখো তুমি যা পড়ছো বা তোমার যা রয়েছে আমি যা বুঝতে পারছি, তোমার কিন্তু হায়ার স্টাডিজ এর দিকে গেলে পরে কিন্তু খুব ভালো হয়। তো আমারও একটা ইচ্ছা ছিল যে যেটা নিয়ে পড়বো অন্তত তাতে একটা ভালো ডিগ্রি করতে চাই। তো আমি তখন বললাম যে স্যার আমাদের তো কেউ তো ইগনুতে তো কেউ পাত্তা দেয় না। তখন স্যার বললেন যে তো কি আছে, তুমি বাইরে ট্রাই করো, বিদেশে ট্রাই করো, বিদেশে তো আর ডিস্টেন্স বা রেগুলার এখানে মানে কোনো ওরা কোনো ভেদাভেদ করে না। ভালো কথা। তো আমি তখন ভাবলাম, এটা এটা আমি তখন সেকেন্ড ইয়ারে, ইগনুর সেকেন্ড ইয়ারে আমি তখন ভাবছি যে ঠিক আছে চলো, হবে, এটাও করবো লাইফে। বিকজ ততদিনে তো কনফিডেন্সটা চলে এসছে আমার মধ্যে যে মানে চাইলে সবই করা যায়।
আমি তখন ভেবে নিলাম যে চলো ভাই এটাও করবো। তো প্রিপারেশন নেওয়া শুরু করলাম। অ্যাকচুয়ালি প্রিপারেশন নেওয়া শুরু করলাম না নয়, মানে নেওয়া শুরু করলামটা বলা ভুল। প্রিপারেশন অটোমেটিক্যালি আমার শুরু হয়ে গেল, যেহেতু আমি ডিসিশনটাকে নিয়ে ফেলেছি। অটোমেটিক্যালি বাইরে পড়তে গেলে যা যা কিছু লাগে, আগে হচ্ছে গিয়ে মানে সাপোর্টিং কিছু ডকুমেন্টস তৈরি করতে হয়, যেমন ধরো ইন্টার্নশিপ করতে হয় বা যাকে বলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে। তারপর হচ্ছে গিয়ে কিছু পাবলিকেশনস লাগে। আর এগুলো তো এমনি এমনি পাওয়া যায় না। ইন্টার্নশিপস তো এমনি এমনি পাওয়া যাবে না, বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো এমনি এমনি হবে না, বা পাবলিকেশন তো মানে মুখ দেখে পাবলিকেশন করবে না। তার জন্য যাবতীয় যা পড়াশোনা আমার সব বাড়িতে বসে চালু হলো। খাতায় কলমে আমি ইগনোর স্টুডেন্ট, বাট আমার মানে প্রিপারেশন, আমার পড়াশুনো, মানে আমি এটা নিজের ঢাক নিজে পিটাচ্ছি না, বাট মানে যে যে বইগুলো হয়তো মানে ক্যালকাটা ইউনিভার্সিটি বা তার থেকেও মানে বড় বড় সব মানে ইউনিভার্সিটি সব টপাররা যারা হয়তো যে বই তারা কনসাল্ট করে, আমাকে সেই সব বইগুলো দেখে নোটস নিতে হচ্ছে, কারণ আমাকে রিসার্চ পেপার লিখতে হবে। তাই এটা আমি করছি সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে। তো আমি যখন 2020 সালে, এবং হ্যাঁ 2020 সালে আমি কিন্তু মানে কি গ্র্যাজুয়েট হই, বাট তার মানে এই নয় যে আমি মানে আর কি ওই অনলাইনে পরীক্ষা দিয়েছি। আমাদের কিন্তু গিয়ে পরীক্ষা দিতে হয়েছিল। এবং মানে যেখানে বাকি সব ইউনিভার্সিটি গুলো যারা সব মানে পরীক্ষা দিচ্ছে অনলাইনে, আমরা তখন সেখানে সেন্টারে বসে এক একজনের থেকে আরেকজনের মানে দুটো বেঞ্চি দূরে দূরে, ফলে টোকারও কোনো সিন নেই। কি করে আমরা পরীক্ষা দিচ্ছি সে আমরাই জানি। তো এরকম একটা অবস্থা, সবকিছু মিলিয়ে মিশিয়ে যখন বিএসসি যখন আমি পাশ করলাম, তখন আমার বিএসসি ডিগ্রি ইন জুলজি, তার পাশাপাশি 5টা ইন্টার্নশিপ রয়েছে এবং 3টে রিসার্চ পেপার পাবলিকেশন করা রয়েছে। সো এই যে প্রোফাইলটা আমি তৈরি করেছি, এই প্রোফাইলটা কিন্তু সবাই সবসময় তৈরি করতে পারে। মানে আমি আবারও বলছি, আমি কিন্তু আমার নিজের ঢাক নিজে পেটাচ্ছি না, আমি সির্ফ রিয়েলিটিটাকে আমি তুলে ধরছি, কারণ আমি রিয়েলিটিতে খুব বিশ্বাস করি। এবং আমি মনে করি আমি রিয়েলিটিটা অনেক কাছ থেকে দেখেছি, অনেক গ্রাসরুট লেভেল থেকে আমি রিয়েলিটিটাকে দেখেছি। তার একটা উদাহরণ দিই। আমি যখন এরপরে অ্যাপ্লাই করলাম বিদেশে, বিদেশে বলতে আমি জার্মানি এবং ইটালিতে মূলত অ্যাপ্লাই করেছিলাম, সেটা পোল্যান্ডও ছিল। তো মূলত টার্গেট জার্মানি থাকলেও আমি ইটালির আহ, একটা ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ পাভিয়া, সেখানে আমি চান্স পেয়েছি। এবং আমার সাবজেক্ট হচ্ছে মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, এটাতে আমি মাস্টার্স করছি, ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছা আছে। তো এই ইউনিভার্সিটি যখন আমি চান্স পেলাম, তখন ফ্যামিলির যেসব মানুষগুলো তারা আমাকে যখন মানে তারা যারা আমাকে বলছিল যে তোর দ্বারা কিছু হবে না, তোরা ভুল ডিসিশন নিলি, কি করছিস তুই, শেষ, ইত্যাদি ইত্যাদি, এখন তারা আবার আমাকে নিয়ে মেতে উঠেছে। তারা বলছে বাহ বাহ, খুব ভালো খুব ভালো। অর্থাৎ মানে ভালো ছেলে সেখান থেকে খারাপ ছেলে, সেখান থেকে আবার ভালো ছেলে। সো একটা এন্ড অফ দ্য ডে কি জানো তো ব্যাপারটা, যে এই যে স্ট্যাটাস গুলো, ভালো ছেলে খারাপ ছেলে, এগুলো না ম্যাটার করে না। তারপরে তুমি কি করছো, তুমি কি কাজটাকে করছো, তুমি কি অ্যাচিভ করতে চাও বা তুমি কি অ্যাচিভ করলে, ওইটাই ম্যাটার করে এবং ওটাই ডিসাইড করবে যে তুমি ভালো ছেলে না তুমি খারাপ ছেলে। তার জন্য হচ্ছে তোমাকে মানে কোনো স্কেপটিক্যাল একটা ধ্যান ধারণা নিয়ে যে থাকতে হবে এমনটা নয়, যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং করলেই সে সাকসেসফুল, শুধুমাত্র ডাক্তার হলেই সে সাকসেসফুল, এমনটা নয়। অনেক কিছু লাইফে করা যায়। এবং আমি যখন মানে ইঞ্জিনিয়ারিং লাইফ আমি যখন ছাড়লাম, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা এই যে কলেজটা, এই জগৎটা ছেড়ে আমি যখন বেরিয়ে আসলাম, আমি এটা মানে রিয়েলাইজ করলাম যে কত কিছু লাইফে করা যায়। যেমন অনেকে আছে যারা যারা এখন মানে লেখালেখি করে, জানো তো, যারা লেখালেখি করে খুব ভালো তারা নাম করছে। এবার যখন আমি তাদের ব্যাপারে একটুখানি ডিটেইলে জানার চেষ্টা করি, দেখি তারা আমারই মতন বয়সের কিছু মানুষ। একজন রিসেন্টলি একজনের নাম আমি মানে মেনশন করতে চাই, তিনি হলেন লেখিকা দেবারতী মুখোপাধ্যায়, খুব সম্ভবত মুখোপাধ্যায় মেবি। তো আহ, ওনার মানে উনি একজন ইন্সপিরেশন আমার কাছে, কারণ উনি একজন ডাব্লিউবিসিএস অফিসার। উনি লাইফে প্রচুর চাকরি করেছেন, ঠিক আছে। ফার্স্ট আগে ব্যাংক, সেখান থেকে মানে কি প্রাইভেট সেক্টর, দেন সেখান থেকে হচ্ছে একাডেমি ডাব্লিউবিসিএস। এবং খুব কম বয়সে উনি লিখে প্রতিষ্ঠিত হয়েছেন। উনি এখন একজন নামকরা লেখিকা। এই যে জিনিসটা, ওনার এখন কতই বা বয়স, উনি তো মানে ওই 50-60 বছরের বুড়ি হয়ে যাননি। কিন্তু কত বছর হবে, হয়তো আমার থেকে হয়তো 4 বছর কি হয়তো 5 বছরের বড়। সো আমাদের মতন মানুষেরা, আমরা কিন্তু এরা কিন্তু চাইলে অনেক কিছু আমরা করতে পারি, অনেক রাস্তা খোলা। তারপরে বিজনেস নিয়ে পড়াশোনা করা যায়, করে অনেক কিছু করা যায়। তারপরে ইভেন এই যে আমরা যে বলি না যে মানে বাংলা নিয়ে পড়ে কিছু হয় না, বা এই ধরনের যে আর্টস নিয়ে পড়ে কি হবে, বাট এই যে ইউরোপে এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আর্টস নিয়ে, মানে আমরা যেটাকে আর্টস বলি, যেটাকে হচ্ছে কি বাকিরা সবাই হিউম্যানিটিস বলে, এই মানে বিষয়টা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর।
কেউ যদি একবার সেখানে তাদের যদি খোঁজ পায় যে এই কাজগুলো হচ্ছে, তাহলে করে কিন্তু তার লাইফটা সেট হয়ে যেতে পারে। কিন্তু না, আমাদেরকে দেখানো হয় না এগুলো। আমাদেরকে দেখানো হয় না যে এটা নিয়ে পড়াশোনা করলে পরে এরকম একটা ফিউচার আছে। আসলে আমরা না দেখে দেখে বড় হয়েছি যে যে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তার একটা মানে ঝাঁ চকচকে গাড়ি আর এরকম একটা ব্যাপার, সেটা বিশাল বাড়িতে থাকে। এই চশমাটা আমাদেরকে এবার খুলতে হবে। তো এটাই হচ্ছে মানে ব্যাপার। আর হ্যাঁ, একটা কথা মানে বলা হয়নি, আমার যে ইন্টার্নশিপ গুলো, সেগুলো কিন্তু আইআইটি খড়গপুরের অ্যাসোসিয়েশনে করে। সো এই হচ্ছে আমার মানে একটা বেসিক স্টোরি বলা যেতে পারে। শুনে নিশ্চয়ই খুবই ভালো লেগেছে পুরো অডিয়েন্সের। আমি দ্বিতীয়বার শুনলাম, বাট এটা বলতে পারি যে আবার আমার খুব ইন্সপিরেশনাল লাগলো, খুব মোটিভেশনাল লাগলো। ইনফ্যাক্ট এটা কিন্তু খুবই সত্যি কথা যে ইভেন আজকের জেনারেশনের মানে আজকের জেনারেশন মানে তুমি 4 বছর আগে পাস আউট করেছো বোধ হয়। অ্যান্ড ইভেন এখন যেই ব্যাচ অফ স্টুডেন্টসরা যারা পাস আউট করছে, ওদের মধ্যে সেমনিভাবে এক্সপোজার নেই না এক্সপিরিয়েন্স আছে, মানে অ্যাওয়ারনেসও নেই যে কোন ফিল্ড না, কোথায় কিছুই গিয়ে নেই, লিড করবে। কিছুই নেই, টু বি অনেস্ট কিছুই নেই তাদের মধ্যে। তাদের হয়ে অন্য কেউ সিদ্ধান্ত নিচ্ছে, তাদের হয়ে অন্য কেউ ডিসিশন নিচ্ছে, এবং যারা নিচ্ছে হ্যাঁ নিক, তাতে কোনো আপত্তি নেই। বাড়ির লোকজন তারা তো ভালো চাইবেই, এটা তো দোষের কিছু নয়। কিন্তু তারাও সামহাও, তারাও মানে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না, তারা নিতে পারছে না। প্রত্যেককে এটাই বোঝানো হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়ো তোমার লাইফ সেট হয়ে যাবে, প্রত্যেককে এটা বোঝানো হচ্ছে যে ডাক্তারি পড়ো তোমার লাইফ সেট হয়ে যাবে, কাউকে এটা বোঝানো হচ্ছে যে তুমি এমবিএ পড়ো তোমার লাইফ সেট হয়ে যাবে। কিন্তু এই যে লাইফ সেট করার জন্য অনেক কিছু আছে। বাংলা নিয়ে পড়ো লাইফ সেট হয়, কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়ো লাইফ সেট হয়, ইতিহাস নিয়ে পড়াশোনা করো লাইফ সেট হয়, ঠিক আছে? এই যে জিনিসগুলো, এগুলোকে আগে মানে বিশ্বাস করতে হবে যে এটা হয়। এগুলোর ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সকে জানতে হবে। আমাদের যে মানে যে নলেজটা, না, আমাদের নলেজটা খুব সীমিত। ওই যে স্বামী বিবেকানন্দ মানে আর কি একটা গল্প বলেছিলেন না, যে হচ্ছে গিয়ে কুয়োর মধ্যে ব্যাঙ থাকে আর সে ভাবে ওই কুয়োটাই সবকিছু। পরে যখন আরেকটা ব্যাঙ সে যখন সমুদ্র থেকে এসে বলে যে আরে ভাই এ তো কিছুই না, তখন সে বলে যা তুই একটা মিথ্যে কথা বলছিস, সমুদ্র বলে কিছু হয়নি, এটাই দুনিয়া। আমাদের অ্যাকচুয়ালি আমাদের ওই রকম একটা অবস্থা। আরেকটা প্র্যাকটিক্যাল মানে উদাহরণ দিই, দেখবে তুমি যদি কখনো ঘোড়ার গাড়িতে চড়ো, তুমি দেখবে যে ঘোড়ার না চোখটা পুরোপুরি মানে মানে খোলা থাকে না, কিন্তু ঢাকা থাকে, সাইড গুলো ঢাকা থাকে। ওটাকে বলা হয় ঠুলি, বাংলায় ওটাকে ঠুলি বলে। এই ঠুলি দিয়ে কি করানো হয়, যাতে ঘোড়া চারদিক না দেখতে পারে, যাতে ঘোড়া শুধু সামনেটা দেখতে পারে। এই ঠুলি আমরা বর্তমানে না পড়ে বসে আছি প্রায় বেশিরভাগ মানুষ। এই ঠুলিটাকে চোখ থেকে খুলতে হবে, খুলে দেখতে হবে যে চারদিকে কত কিছু করার করার মতো আছে। ইভেন চাষ করেও আজকালকার দিনে প্রচুর টাকা কামানো যায়, যেটা মানে মানুষজন ভাবে না, মানে জানে তো নাই, তারা ভাবেও না, তারা ভাবে চাষ হচ্ছে সব গরিব লোকের কাজ। বাট ফার্মিং, বর্তমানে ফার্মিং, তারপর হচ্ছে কি অর্গানিক ফার্মিং এবং বেশ কিছু স্ট্র্যাটেজি মেনটেন করলে পরে বর্তমানে চাষ করেও প্রচুর মানে টাকা পয়সা কামানো যায়, তারা একটা সেটেল লাইফ তারা পেতে পারে। এগুলো তো আমাদেরকে বিশ্বাস করতে হবে, এগুলো আমাদেরকে জানতে হবে, নইলে পরে উন্নতিটা সম্ভব না। আসলে জানো তো, যেমনি আজকের যে জেনারেশনটা সেমনি এক্সপোজারই পাচ্ছে না। এখন ফর এক্সাম্পল অর্গ্যানিক ফার্মিং এর ব্যাপারে ক্লাস 12 পর্যন্ত আমরা কোনো সময় মানে যে জিওগ্রাফি পড়েছে সে হালকা জানে, বরনা সেমনি ভাবে কোনো এক্সপোজার নেই, কোনোই এক্সপোজার নেই। ইনফ্যাক্ট এমনি অনেক কটা ফিল্ড আছে যেখানে কোনো এক্সপোজার নেই। অ্যান্ড ওর চেয়েও বেশি এটা যে সাপোজ আমরা যে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একবারে ডাইভ মেরে দেওয়া হয়, ওর আগে কোনো প্রিক্যাপ দেওয়া হয় না ওই লাইফটা, ওই জার্নিটা কেমনি হবে। অ্যান্ড আই গেস তোমার এই ইন্টারভিউটা লাইক বেশিরভাগ তোমার নারেশনটা অ্যান্ড তোমার যে লাইফ স্টোরিটা শুনে বেশিরভাগ লোক নিজের ক্যারিয়ারের উপরে রিসার্চ করবে প্রপারলি অ্যান্ড খুব মোটিভেট হবে। এটা করা খুব জরুরি, এটা করাটা খুবই জরুরি। কেউ একটা লাইফ তার নিজে কি করে বানাবে, সেটা তো অন্য কারোর কথা শুনে সেটা তো ঠিক করতে পারে না। হ্যাঁ, অন্য কারো থেকে পরামর্শ নিতে পারে, অ্যাডভাইসটা নেওয়া যেতে পারে, কিন্তু কি করবে সেই ফাইনাল ডিসিশন আমার মতে তার নিজের 10 দিক ভেবে নেওয়া উচিত, যে এটা করব 10 বছর বাদে কেমন থাকবো, বুঝলে? আর টু বি অনেস্ট, আমি একটা জিনিস দেখেছি, কারোর যদি কোনো কিছুর ব্যাপারে আইডিয়া ক্লিয়ার থাকে, ক্রিস্টাল ক্লিয়ার থাকে, সে সেই কাজটা না খুব ভালো করে করতে পারে। সো মানে আমার মতে যারা দেখছে বা যারা মানে এখনকার দিনে আমারই মতন বয়সী বা আমার থেকে ছোট,
যারা রয়েছে, আমি তাদেরকে এই কথাটা বলতে চাইবো যে নিজের ফিউচারের সম্পর্কে যতটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া সে রাখতে পারবে, ততই কিন্তু সে ওই ফিল্ডে কাজ করতে পারবে, সে ওই জিনিসটা সাকসেসফুলি করতে পারবে। সো যতক্ষণ পর্যন্ত না কোনো একটা ফিল্ডকে, কোনো একটা জায়গায় গেলে পরে সেখানে কি কি হতে পারে এই বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার কাট আইডিয়া না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই দিকে ওই ঢুকে যাওয়া আমার মতে উচিত নয়। ঘরের মধ্যে কি আছে আগে সেটা তোমাকে জানতে হবে, তারপর সে ঘরে ঢুকতে হবে। হ্যাঁ, একদম মানে ঠিক বললাম। সো আজকে এইটুকুই কথাটা রাখি। আই গেস হ্যাঁ, আধা ঘন্টা পার হয়ে গেছে এই কনভারসেশনে। খুব ভালো লাগলো তোমার সাথে এমনিভাবে কথা বলে। অ্যান্ড আই গেস অডিয়েন্সেরও খুব ভালো লেগেছে তোমার স্টোরিটা শুনে, খুব ইন্সপায়ার হয়েছে লোকজনও। অ্যান্ড দ্বিতীয় কথা, ইটলি যাওয়ার জন্যে বেস্ট অফ লাক। অ্যান্ড ওইখানে তুমি আরেকটা বড় লাইফ পেয়ে যাবে। অ্যান্ড নিশ্চয়ই তাহলে 1 বছর পরে আবার এমনিভাবে বসার তোমার সাথে যদি অপরচুনিটি হয় তাহলে খুব ভালো। অবশ্যই। তাহলে আরেকটা নতুন সেট অফ এক্সপিরিয়েন্সেস তোমার সাথে ডিসকাস করতে পারবো। তোমার এক্সপিরিয়েন্সের দিয়ে আমার অডিয়েন্স অনেক কিছু জানতে পাবে, অনেক কিছু লাইফের ব্যাপারে জানতে পাবে নিশ্চয়ই। সো আজকের ভিডিওটা এভাবেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস কনভারসেশন।